এবং সেই কমিশনগুলো ইতিমধ্যেই তাদের সুপারিশপত্র জমা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো সংস্কার নিয়ে। ৫ আগস্ট বা ৩৬শে জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে গঠন করে ১১টি সংস্কার কমিশন, যার মধ্যে গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথমে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্য থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের প্রধানরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের সুপারিশ জমা দিয়েছেন, যেখানে আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করাসহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন সুপারিশ যেমন রয়েছে, তেমনি রয়েছে বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার দিতে হবে, রাষ্ট্রপতি হবেন নির্দলীয় এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে জাতীয় ও স্থানীয় নির্বাচন। ২ কক্ষের পার্লামেন্ট ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রণয়ন রয়েছে সুপারিশে। এখনও গঠিত হওয়া ৭ কমিশনের সুপারিশ দেওয়া বাকি রয়েছে। বাড়ানো হয়েছে কমিশনের মেয়াদকাল। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভিতর যেমন মতভেদ রয়েছে, তেমনি কয়েকটি রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের রয়েছে মতপার্থক্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির সাথেও সংস্কার প্রসঙ্গে মতভেদ প্রকাশ্যে এসেছে কয়েকটি রাজনৈতিক দলের। সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে এরই মধ্যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা একে অপরের বিরুদ্ধে বক্তব্য যেমন দিচ্ছেন, তেমনি সমালোচনাও করছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে ডেডলাইন ৩৬ জুলাইয়ের স্টুডিওতে অবস্থান করছেন হৃদয় সজন এবং সাকিব আল হাসান। আমি সরাসরি প্রশ্ন পর্বে চলে যাব। আমি জানতে চাইবো যে বর্তমানে আসলে যে সংস্কারের জন্য সরকার যে কয়টি পদক্ষেপ নিচ্ছে বা যা যা করছে, আপনাদের কি মনে হয় যে এটি কি আসলে যথেষ্ট? ধন্যবাদ। প্রথমত এটা তো অবশ্যই পজিটিভ নেগেটিভের বিষয় আসলে অবশ্যই পজিটিভ, বা যথেষ্ট কিনা এটা আমরা কখন বুঝতে পারবো? যখন দেখব যে সংস্কারগুলো দৃশ্যমান হবে, যখন বাস্তবায়ন হবে, তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে এটা যথেষ্ট কিনা বা কোনো জায়গায় ল্যাকিংস থেকে গেল কিনা। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ইতিমধ্যে দুদক সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশনের কিছু রিপোর্ট আমাদের প্রধান উপদেষ্টা বরাবর পেশ করা হয়েছে। এখন সেইখানে যেই সংস্কার চাওয়া হয়েছে সেটা কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে সেটার উপর বেস করে হয়তো আমরা বলতে পারবো। আচ্ছা, আপনার কি মনে হয় সাকিব আল হাসান যে এটা কি যথেষ্ট যা যা করা হচ্ছে? সজন ভাইয়ের সাথে একমত এই ক্ষেত্রে। ব্যাপারটা হচ্ছে যে আমরা তো নর্মালি দেখা যায় যে আমাদের দেশে তো অনেক ধরনের কমিটি গঠন হয়, অনেক ধরনের, যেমন হচ্ছে কোনো অপরাধ হলে তদন্ত কমিটির পরে তদন্ত কমিটি গঠন হয়, বাট দেখা যায় দিন শেষে হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা হয় না সঠিকভাবে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি যে হ্যাঁ, যে উদ্যোগটা নেওয়া হয়েছে সংস্কারের জন্য, যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলো হচ্ছে এই পদক্ষেপ যে নেওয়া হয়েছে এগুলো হচ্ছে একদিক থেকে পজিটিভ, বাট এটার ইমপ্লিমেন্টেশনটা খুব জরুরি দরকার আর কি। আমরা আসলে ইমপ্লিমেন্টেশন উপর ডিপেন্ড করে আসলে বলতে হবে যে আসলে যথেষ্ট নাকি যথেষ্ট হয়নি, আসলে ডিপেন্ড করার উপরে। এই যে সুপারিশগুলো হলো আসলে যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই হলো যে কিছু সুপারিশ আসলে হয়েছে, কিছু রিপোর্ট আসলে জমা দেওয়া হয়েছে সুপারিশ করে, তো সেই ব্যাপারে হলো যে আপনাদের কি মতামত একটু জানতে চাই। যদি মানে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারাই ভালো বুঝবে, সো ওই জায়গা থেকে কনফ্লিক্টেড হয়ে যাবে। বাট আমার যেটা মনে হয় যে যেহেতু এই সরকার হচ্ছে জনমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার, সো সেই জায়গা থেকে আমার কেন যেন মনে হয় যে আর কয়েকটা দাবি হয়তো মানে অ্যাড হইতে পারে। আর কয়েকটা দাবি কি আমরা সংখ্যাটা বলতে চাচ্ছি না, এটা কনফ্লিক্ট। ও আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন না কনফ্লিক্টেড? কনফ্লিক্ট কার সঙ্গে হয়ে যাবে, কেন হয়ে যাবে? আমাদের সংস্কার কমিশনে যারা আছে তারা তো অনেক বিজ্ঞ, তারা তো অনেক পরিশ্রম দিয়ে ওই সাইডে কাজ করতেছে, যেমনটা আমি করতেছি না, আমার ওয়ার্কিং সাইড আলাদা। সো আমি যদি এইভাবে বলি এটা একটা কনফ্লিক্টেড হয়ে যেতে পারে। আচ্ছা, সাকিব আল হাসান, আপনারও কি এই বক্তব্য, নাকি আপনি এই ব্যাপারে একটু আমাকে একটু কিছু বলতে চান এবং দর্শকদেরকে একটু আলোকিত করতে চান? প্রথমত হচ্ছে আমি যদি দুটো কমিশনের কথা বলি, একটা হচ্ছে নির্বাচন কমিশন আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন। যেটা
তো এই দুটো কমিশনের হচ্ছে সংস্কারের ক্ষেত্রে হচ্ছে আমাদের দুজন ছাত্র প্রতিনিধি অলরেডি আছেন। জি। তো আমাদের যে ডিসিশনগুলো হয় বা হচ্ছে আমরা আমাদের সাইড থেকে যে জিনিসগুলো চাচ্ছিলাম সেগুলো হচ্ছে কি আমরা হয়তো বা ছাত্র প্রতিনিধিদের থ্রুতে হচ্ছে সেই সকল সংস্কার কমিশনগুলোতে পৌঁছাতে পারছি। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখেন আমরা সবাই মানে আমি একটা জিনিস চাচ্ছি আর সেটাই যে আমার মেনে নিতে হবে উপর মহল থেকে, সেটা তো আসলে হয় না। আমি তো আসলে আমার ব্যক্তিগত সাইড থেকে আমি হয়তো আমার নিজের বেনিফিটের জন্য হয়তো আমি অনেক কিছু চাইতে পারি, বাট সেটা আসলে যারা নীতি নির্ধারক আছেন তাদের ক্ষেত্রে তো ওই ওভারঅল সব কিছু চিন্তা করে ডিসিশনগুলো নিতে হয়। তো সেই ক্ষেত্রে ওভারঅল এখন পর্যন্ত যা হয়েছে ইটস ওকে, বাট ব্যাপারটা হচ্ছে দেখা যাবে যে এটা আসলে কার্যকরিতার উপর ডিপেন্ড করে আসলে যে সুপারিশগুলো ঠিক ছিল নাকি আসলে আরও কিছু যুক্ত করা উচিত ছিল। আসলে ডিপেন্ড করে হচ্ছে তাদের ইমপ্লিমেন্টেশন এবং তাদের আসলে কার্যক্রমের উপর ডিপেন্ড। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই, আমি সুপারিশের দিকে যাব না, জাস্ট যদি সংস্কার কমিশনের কথা বলি, লাইক নির্বাচন সংস্কার কমিশন, তো একটা তো না পাওয়ার জায়গা থেকেই যায় যে আমি নির্বাচন সংস্কার কমিশন কিছু সুপারিশ দেবে, বাট আমি স্টিল নাও 5 মান্থস পাস্ট আমি এই ডিসিশনটা নিতে পারলাম না যে আমার স্থানীয় সরকার আগে নির্বাচনটা হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে। অথবা আপনি খেয়াল করে দেখেন যে ইউনিয়ন চেয়ারম্যানগুলো এখনও বহাল, এই ব্যাপারে আমি কোনো ডিসিশন লাস্ট 5 মান্থে নিতে পারলাম না। তার মানে কি আমি আওয়ামী দোসরদের তৃণমূল থেকে এখনো উচ্ছেদ করতে পারিনি। তো এখানে একটা ল্যাকিংস থাকে। বা আপনি এখন তাহলে দুদকে যারা আছে এর মধ্যে আমি কোনো দোষর আছে কিনা, এই ব্যাপারে ডিসিশন আমরা কিন্তু ওইভাবে নিতে পারিনি। সো কিছুটা ইরোড থেকে যায়। এই যে আপনি বললেন যে হলো যে দুদকে বলি বা আমরা হলাম যে নির্বাচন সংস্কার বা নির্বাচন প্রক্রিয়া সংস্কার কমিটিতে যিনি আছেন তারা নিশ্চয়ই বিজ্ঞ, তারা নিশ্চয়ই হলো যে একটা জায়গায় সিদ্ধান্তে পৌঁছাবেন। কিন্তু এই যে আমরা বারবার কার্যকর হলে বা কিছু হলে তারপর আমরা আসলে দৃশ্যমান হলে বলতে পারবো, সেই দৃশ্যমানটা আসলে আমাদের কাছে কে করবে বা কারা করবে? সেটা কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের করবে নাকি হলো যে আসলে জাতীয় নির্বাচনের পরে হলো যে ভোটের মাধ্যমে কোনো নির্বাচিত হয়ে আসা দল করবে বলে মনে করেন? আমি তো অদূর ভবিষ্যৎ মানে আমার যে পর্যন্ত ইতিহাস জানা আছে আমি তো ওইভাবে দেখিনি যে কোনো নির্বাচিত সরকার এসে একদম মানে অনেক বেশি সংস্কার করেছে, ওইটা আমি দেখিনি। সো সেই জায়গা থেকে অবশ্যই আশা করি যে আমাদের বর্তমান সরকার সংস্কার করে এমন একটা অবস্থায় দেশকে নিয়ে যাবে যেন অদূর ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল এসে একই এই স্বৈরাচার পন্থাটা যেন আর না নিয়ে আসতে পারে। সো সংস্কারের জায়গাটা তো বর্তমান আমাদের যে সরকার আছে উনিই করবে আমরা আশা করি। এবং একটা কথা কি যে দেখেন বিগত 16 বছরে আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে আসলে মানে বসে গিয়েছিল, মানে আমাদের প্রতিটা রন্ধ্রে ঝুঁকে গিয়েছিল, তো সেই জায়গা থেকে পুরোপুরি ওভারকাম করার জন্য 6 মান্থস ভেরি শর্ট টাইম, আরও তো টাইম প্রয়োজন। আচ্ছা, আমি শাকিবুল হাসান আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার কি মনে হয় আসলে যে কে করতে পারবে কি পারবে না, আমরা কিন্তু সেই প্রশ্নে যাচ্ছি না, আমরা যাচ্ছি যে অনুমানের উপর ভিত্তি করে বা হলো যে পারিপার্শ্বিক দিক চিন্তা করে যে আসলে কি মনে হয় যে কারা এসে আসলে এই সংস্কারগুলো করতে পারবে এবং যেটা আসলে জনগণ এবং হলো যে সবার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে, একই সাথে হলো যে অ্যাকসেপ্টেবল হবে ব্যাপারটা হচ্ছে দেখেন যদি আমি কোনো নির্বাচিত সরকারের কথা বলি, নির্বাচিত কোনো সরকার বা নির্বাচিত কোনো দল যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু তাদের মেন মোটো আসলে সংস্কার হয় না। তাদের মেন মোটো থাকে আসলে নিজেদের দল গোছানো, নিজেদের হচ্ছে জায়গাটা আসলে পাকাপোক্ত করা, ঠিক আছে। তো তখন হচ্ছে দেখা যায় যে কি সংস্কার যে বিষয়টা সেটা খুবই আড়ালে চলে যায়। বাট অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে জিনিসটা আসলে ডিফারেন্ট। তারা যখন তাদের শপথ নিয়েছিল তাদের মূল মন্ত্রই ছিল হচ্ছে যে আগে সংস্কার তারপরে সব কিছু। তো সেই ক্ষেত্রে আমি আশাবাদী যে অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারাই হয়তো বা সংস্কারটা হবে। বাকিটা ডিপেন্ড করে হচ্ছে তাদের কার্যক্রম এবং হচ্ছে ওভারঅল পার্সপেক্টিভের উপর। এখন হচ্ছে তারা সংস্কার করতে চাচ্ছে, বাট দেশের জনগণ বা হচ্ছে দেশের আরও রাজনৈতিক দল আছে তারা যদি সেই জিনিসটা না চায় তাহলে আসলে একার পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সংস্কারটা খুব কঠিন হয়ে যাবে। তো আমার মতে হচ্ছে আমিও সবাইকে আহ্বান জানাবো যে রাজনৈতিক দল যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা হচ্ছে একটু ধৈর্য ধারণ করুন। অবশ্যই জাতীয় নির্বাচন হবে, অবশ্যই নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে, বাট তার আগে যে সংস্কারটা আমার দেশের প্রয়োজন, যেই ক্ষতিটা এত বছরে হয়ে গেছে সেই ক্ষতিগুলো আগে আমরা ঠিক মতন গড়ে তুলি আগে, সেখান থেকে আসলে আমরা আগে কামব্যাক করি, দেন হচ্ছে পরবর্তীতে দেখা যাবে সব কিছু। আচ্ছা, হৃদয় সংস্কারের জন্য আসলে যেই সুপারিশগুলো কমিটি থেকে দেওয়া হয়েছে, প্রতিনিধিরা আসলে দিয়েছেন, তার কয়েকটি বিষয়ে আমরা দেখতে পেয়েছি অভ্যন্তরীণ মানে দেশের অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দলের আসলে মতবিরোধ রয়েছে, যে তারা আসলে কিছু ব্যাপার বোধহয় ক্লাশ করেছে বা কি হয়েছে, এই ব্যাপারটাকে কীভাবে দেখছেন? এটা তো আমি আপসেট হিসেবে দেখি যে একটা জায়গায় আমাদের সবারই মিল ছিল, বিগত স্বৈরাচার সরকার বিরোধী জায়গাতে সকলের মিল ছিল, কিন্তু 5ই আগস্টের পরে আমাদের
প্রত্যেকের আলাদা আলাদা মোটো থাকার কারণে আমরা যেন মানে একটা ডিভাইডেশন মনে হচ্ছে। এবং এখান থেকে আমি আপসেট কেন দেখি যে আমরা 5 মাসেও সেই জাতীয় ঐক্যটা গড়তে পারলাম না, যে এখানে যেই সিদ্ধান্তে আমরা সবাই দেশের সাথে একত্রিত হব, দেশের সাথে আমরা সবাই একসাথে কাজ করবো, এই জিনিসটা এখন দেখছি না। যেমনটা আন্দোলনকালীন সময় দেখেছি সবাই আওয়ামী বিরুদ্ধে অবস্থান করেছিলাম, বাট এখন একটা দাবি জানাইলে কোনোটা হয়তো আমার নিজস্ব এজেন্ডার সাথে মিলছে, অন্য কারোর নিজস্ব এজেন্ডার সাথে মিলছে না, ওভারঅল আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি। কাজের কাজ কি হচ্ছে, আমার দেশের যেই সুষ্ঠু ধারা স্বচ্ছ রাজনীতিটা আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি ওইটার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। সো এটা আমি আপসেট হিসেবে দেখছি। আপনার কি মনে হয় শাকিব আল হাসান, আপনি কিভাবে দেখছেন ব্যাপারটাকে? আমি ওই জিনিসটাকে আসলে আপসেট হিসেবে দেখছি, কারণ কত ব্যাপারটা মাত্রার হচ্ছে আপসেট হিসেবে দেখছেন আমি সেটা একটু আসলে মাত্রা তো আসলে বলা যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে কি আমরা সবাই এটা খুবই ন্যাচারাল ব্যাপার যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভিন্ন ভিন্ন এজেন্ডা থাকে, তো তারা রাজনৈতিক দলগুলো চাইবে তাদের নিজস্ব এজেন্ডাগুলোই বাস্তবায়ন করতে, কারণ সবাই হচ্ছে ওভাবেই রাজনৈতিক দল বা হচ্ছে তারা হচ্ছে ওভাবেই আসলে রাজনীতিটা করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে মতবিরোধ তো থাকবেই, যেহেতু আমরা সবাই মানুষ, সবার চিন্তাধারা আলাদা, মতবিরোধ থাকবে, এটা খুবই ন্যাচারাল। বাট ব্যাপারটা হচ্ছে কি 5ই আগস্ট পর্যন্ত আমরা যে একতাটা আমাদের মধ্যে ছিল বা যেই এক লক্ষ্যে আমরা কাজ করছি সবাই, যে আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে কাজ করব বা ফ্যাসিজমকে উচ্ছেদ করব আমাদের এই দেশ থেকে, তো তখন কিন্তু আমরা সবাই এক ছিল। তখন হচ্ছে আপনি ধর্ম, বর্ণ, বিএনপি, জামাত, গণ অধিকার, যারাই ছিল আর কি, যত রাজনৈতিক দল ছিল, স্টুডেন্টদের যত সংগঠন ছিল এবং নর্মাল যারা স্টুডেন্ট যারা আসলে এই রাজনৈতিক এজেন্ডা থেকেই বাইরে, সবাই কিন্তু একসাথে কাজ করেছে, সবাই কিন্তু একসাথে হচ্ছে দেশের স্বার্থে কাজ করেছে। বাট 5ই আগস্টের পর হচ্ছে সিনারিগুলো ভিন্ন হয়ে গেছে, এক এক দলের এক এক ধরনের নতুন এজেন্ডা সৃষ্টি হয়েছে, কেউ হয়তো বা ক্ষমতার লোভী হয়ে গেছে, কেউ হয়তো বা নিজেদের দল গোছাতে ব্যস্ত হয়ে গেছে। তো সেক্ষেত্রে তখনই আসলে এই মতবিরোধটা চলে আসে। তো এই মতবিরোধটা আসলে এটা আসলে খুবই আপসেট ব্যাপার আসলে আমার ক্ষেত্রে, কারণ জাতীয় ঐক্য তো আগে থাকতে হবে, কারণ আমরা আগে কাজ করেছি যে ঐক্যটা নিয়ে, সেই ঐক্যটা যদি আমাদের মধ্যে পরবর্তীতেও না থাকে, তাহলে দিন শেষে বহির্বিশ্বের যে শক্তি বা যে পরাশক্তিগুলো আছে যারা হচ্ছে আমাদের বিপরীতে হচ্ছে, আমাদের যারা ভালো চায় না, আমি যদি পার্শ্ববর্তী দেশগুলোর কথাই বলি, ঠিক আছে, তো তাদেরকে জন্য কিন্তু একটা সুযোগ সৃষ্টি হয়ে যায় যে আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে তারা আরও বেশি মাথা গলানোর সুযোগ পেয়ে যাবে, তারা তো আরও বেশি ইন্টারফেয়ার করার চেষ্টা করবে। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমার কাছে মনে হয় যে জাতীয় ঐক্যটা থাকা খুব জরুরি। আর এই ধরনের মতবিরোধ তো থাকবে অবশ্যই, বাট মতবিরোধগুলো আসলে একসাথে বসে আলোচনা করে সমাধান করা যায়। হৃদয় সাজন, এই যে রাজনৈতিক দলগুলো আসলে যে আপনারা বলছেন যে আপনি যে বললেন যে 6 মাস 5 মাস আসলে সঠিক বা হলো যে পর্যাপ্ত সময় না সংস্কারের জন্য, কিন্তু কিছু রাজনৈতিক দল বলছেন যে এই যে সংস্কারের নামে যে সময় বাড়ানো হচ্ছে বা যেটাকে বলে হলো আসলে গোলক ধাঁধার মাঝখানে হলো যে কালক্ষেপণ করা হচ্ছে, এই ব্যাপারে আপনি কি বলতে চাই, এই ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, গত 16 বছর যেখানে আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলো ধৈর্য ধারণ করতে পেরেছে এবং তারাও একটা রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে গত 16 বছর গিয়েছে বিভিন্ন আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিংয়ের মাধ্যমে, তো সেইখানে এই সরকারকে, যেই সরকার এই এজেন্ডা বাস্তবায়ন করতে যেই সরকার চাচ্ছে, সেই সরকারকে কিছুটা সময় দিতে ক্ষতি কোথায়? এখন দেখুন, প্রতিটা রাজনৈতিক দলের একটা নিজস্ব এজেন্ডা থাকে এবং তাদের মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এজেন্ডা মেবি হবে তাদের দল গোছানো, কীভাবে তাদের সংগঠনকে আরও শক্তিশালী করা যায়। একটা রাজনৈতিক দলের এজেন্ডা তো প্রথম এজেন্ডা তো হইতে পারে না যে একটা দেশকে কীভাবে এই সাইডগুলোতে সংস্কার করা যায়, যেটার জন্য পারফেক্ট হচ্ছে আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার। কারণ আমরা চাচ্ছি কিছু সাইট আছে যেগুলো সংস্কার করা প্রয়োজন এবং তারপর আমরা ক্ষমতাকে হ্যান্ড ওভার করে দিয়ে চলে যেতে চাচ্ছি। এমন তো না যে আমরা ক্ষমতায় বসতে চাচ্ছি। ইভেন আমার প্ল্যাটফর্ম যারা আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্টিল না অরাজনৈতিক সংগঠন, সো এরাও যে কোনো রাজনৈতিক সংগঠন বা এরা ক্ষমতার কাছাকাছি যেতে চাচ্ছে এমনও না। জাস্ট চাওয়াটা কোথায়, যেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের স্বৈরাচার সরকার যেন না আসতে পারে। এখন যদি কোনো রাজনৈতিক দল এতে ধৈর্যারা হয়ে যায়, তাহলে তো একটা উল্টো কোশ্চেন মানে ছুড়ে দিতে হয় যে তাহলে আপনাদেরও কি এই ধরনের চিন্তাভাবনা আছে যে শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল আপনারাও একই জিনিসটাই করতে চাচ্ছেন, বা আপনারা মানে ক্ষমতার এত কাছাকাছি চলে এসেছেন যেন এখন আর ক্ষমতাটা মানে হাতে নিয়ে একদম যা খুশি করতে চাচ্ছেন বলে আপনারা মানে অধৈর্য হয়ে যাচ্ছেন, এই ধরনের কোনো বিষয় চলে আসে কিনা, উল্টা কোশ্চেন চলে আসে। অথচ হওয়া উচিত ছিল কি যে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আগে দেশটা সংস্কার করা।
এখান থেকে দৃশ্যমান আছে। দেখেন আপনারা যারা টেলিভিশন চ্যানেল আছেন, মিডিয়া আছেন, আপনারাই বিভিন্ন রাজনৈতিক দলের অনেক ইরোর কিন্তু সামনে নিয়ে আসছেন যে অমুক দলে জায়গা পাচ্ছে আওয়ামী লীগের অমুক নেতা, তমুক দলে জায়গা পাচ্ছে আওয়ামী লীগের অন্য আরেক নেতা। তো এই জিনিসগুলোকে ওই দলের হাইকমান্ড দেখে না? অবশ্যই দেখে। তারপরে এইগুলো কেন হচ্ছে? আমি তো নিউজ অনেক দেখছি যে বিএনপির অমুক কমিটিতে ঠাই হচ্ছে বিগত দিনের আওয়ামী লীগের কোনো এক নেতা। তো এটা কি বিএনপির হাইকমান্ড জানে না? অবশ্যই জানে। সাকিব আল হাসান, যে আপনার কি মনে হয় যে যেই প্রশ্নের উত্তরটা আমি নিচ্ছিলাম হৃদয় স্বজনের কাছ থেকে, সেই প্রশ্নের উত্তরটা আমি আপনার অ্যাঙ্গেল থেকে একটু জানতে চাই। কালক্ষেপণ, ঠিক আছে, এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে আসলে যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি করা পসিবল সেই ক্ষেত্রে হচ্ছে হয়তোবা দেরি হচ্ছে, আবার যে জিনিসগুলোতে আসলেও সময়ের প্রয়োজন সেখানেও হয়তোবা তারা এই অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সময় নিচ্ছে। ঠিক আছে, তো আমি আমার সাইড থেকে বলবো যে আসলে তাদেরকে সময় দেওয়া উচিত। কারণ রাজনৈতিক দলগুলো যে জিনিসটা চাচ্ছে সেটা হচ্ছে তারা ক্ষমতা চাচ্ছে, তারা ক্ষমতা চাচ্ছে এবং নিজেদের ক্ষমতার মাধ্যমে তারা হচ্ছে নিজেদের দল ঘোষণা থেকে শুরু করে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাবে, এটা খুবই স্বাভাবিক। বাট সেক্ষেত্রে হচ্ছে আমি তাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যেহেতু 15-16 বছর ধরে হচ্ছে কোনো একটা ফ্যাসিজম রাজনৈতিক দলের আন্ডারে আপনারা ছিলেন, আপনারা হচ্ছে তাদের ওই অত্যাচার নিপীড়ন এগেইনস্টে হচ্ছে আপনারা ছিলেন, আর হচ্ছে আপনারা সেই অত্যাচার নিপীড়ন সহ্য করেছেন। আপনারাও কিন্তু আপনাদের রাজনৈতিক যে এজেন্ডা তখন কিন্তু বাস্তবায়ন করতে পারেননি। কোনো একটা মিছিল মিটিং আপনারা কিন্তু শান্তিপূর্ণভাবে করতে পারেননি। ঠিক আছে, সেক্ষেত্রে বর্তমান সরকারের আমলে কিন্তু আপনারা আপনাদের সবগুলো কাজই করতে পারছেন। আপনারা আপনাদের সমাবেশ, মিছিল, মিটিং, বৈঠক, নিজেদের হচ্ছে মন্তব্য, নিজেদের মতবিরোধ সব কিছুই কিন্তু করতে পারছেন, যে জিনিসটা হচ্ছে আপনারা আগে সরকার ব্যবস্থায় পারেননি। যেহেতু আপনি এই সরকার ব্যবস্থায় পারছেন, তাহলে এই সরকারগুলোকে এই সময়টা দিতে সমস্যা কোথায়? 16-17 বছর ধরে তারা আসলে কিছু করার সুযোগ পায়নি, তার মানে হলো যে তাদের আসলে আরেকটু ধৈর্য ধারণ করা উচিত, এটাই বলছেন কি আপনি? অবশ্যই ধৈর্য ধারণ করা উচিত। আমি ওর সঙ্গে একটু অ্যাড করতে চাই, আমাদের পাওয়ার জায়গা কোথায় যে একজন উপদেষ্টাকে আমরা ভাই বলে সম্বোধন করতেছি, নাহিদ ভাইকে আমরা ওইভাবে অন করি। তো নাহিদ ভাইয়ের যে স্ট্যাটাস, একটা দীর্ঘ স্ট্যাটাস, মানে একটা আপসেটের জায়গা থেকে, এবং ওইখানে উনি কয়েকবার বিএনপির অনেকগুলো বিষয় নিয়ে মানে ওইখানে নাহিদ ভাইও মানে মেনশন করলো যে বিএনপির একটা অংশ এরকম করছে কেন, বিএনপির একটা অংশের জন্যই এই জাতীয় ঐক্যটা গড়ে ওঠা যাচ্ছে না। এখন কোশ্চেন আসে কি, ওই ঘুরে ফিরে একই কথা, তাহলে কি বিএনপির হাইকমান্ড জানে না তারা এই কাজটা কেন করতেছে? আমার বলতে কোনো দ্বিধা নেই, জিয়াউর রহমান আমার অসম্ভব প্রিয় একজন ব্যক্তি, বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে তার মধ্যে অন্যতম প্রিয় একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে আমার। তার আদর্শের একটা দল এখন এসে যদি এই ধরনের একটা বিহেভিয়ার করে যে সেই মানে স্বৈরাচার সরকারের অনুগত ব্যক্তিদেরকেই নিজের দলে আবার নিয়ে আসে, তাহলে এটা তো বিএনপির বোঝা উচিত যে তাদের ইন ফিউচার ভোট ব্যাংক তো শর্ট পড়বে। আমরা যারা তরুণ আছি, যারা দেশের জন্য রক্ত দিয়েছি, তারা কি ইন ফিউচার চাইবো? যে আমরা অবশ্যই চাই যে একটা গণতান্ত্রিক দেশ রাজনৈতিক সরকার ক্ষমতায় এসেই পরিচালনা করুক, বাট এটা তো বিএনপিরও বোঝা উচিত যে 16 বছর একটা স্বৈরাচার সরকার যে দেশ চালিয়েছে, ওই দেশটা তো অ্যাটলিস্ট একটা সংস্কার করে তারপর তো হ্যান্ড ওভার করা লাগবে। সো মানে নাহিদ ভাই যেটা মানে কতটা আপসেটের জায়গা থেকে হইলে একজন উপদেষ্টা সরাসরি একটা রাজনৈতিক দল ক্ষমতা লোভী হয়ে গিয়েছে, ক্ষমতা লোভী আচরণ করতেছে বলে। সো এখানে একটা অনেক বড় আপসেটের জায়গা রয়েছে, আমার মনে হয় যে এইটা নিয়ে বিএনপির হাইকমান্ডের কাজ করা উচিত। আপনাকে মনে হয় কোনো কারণে তারা আসলে জনগণের পালস বুঝতে পারছে না বা বুঝতে আমার তো অবশ্যই মনে হচ্ছে জনগণের পালস বুঝতে পারছে না, বুঝতে ব্যর্থ হচ্ছে। যে জায়গাটা আমার মনে হয় কি যে তারেক রহমান দেশের বাইরে থাকার কারণে হয়তো একটা মিসকমিউনিকেশনের জায়গা থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে তো ব্যাপারটা যে দেখেন এইরকম একটা কজ দাঁড় করানো যেতে পারে যে তারেক রহমান দেশের বাইরে রয়েছে, হয়তো একটা মিসকমিউনিকেশন থাকতে পারে, কিন্তু তারেক রহমান দেশের বাইরে থাকার পরেও তো গত 16 বছর আওয়ামী বিরোধী একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে এই দলটাই দাঁড়িয়ে থাকলো। তাহলে এখন এমন কি মিসকমিউনিকেশন হচ্ছে যে আপনারা জনগণের পালস বুঝতে ফেল করতেছেন? আপনাদের নিজেরই তো ক্ষতি হবে, ভবিষ্যতের ভোট ব্যাংক কই আপনাদের তাহলে, যদি আমাদের পালস আপনারা বুঝতে না পারেন। সো কিছু কোশ্চেন তো থেকে যায়। আচ্ছা সাকিব, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি সেটা শুনতে চাই। আমি হচ্ছে সুজন ভাইয়ের সাথে অ্যাড করতে চাচ্ছিলাম আর কি, যে জিনিসটা উনি বলছিলেন যে ওনার অনেক প্রিয় নেতা হচ্ছে জিয়াউর রহমান। সেটা হচ্ছে আমিও আমার ছোটবেলা থেকে হচ্ছে এই মানুষটাকে খুব বেশি পছন্দ করেছি অ্যাজ এ নেতা হিসাবে, অ্যাজ এ লিডার হিসাবে। তো তার যে আদর্শ ছিল, সেই আদর্শ আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে কতটুকু হচ্ছে ধরে রাখতে পারছে সেটা খুবই বড় প্রশ্ন। কারণ তারা আসলে আমার কাছে মনে হয় না যে তারা আসলে তাদের যে লিডার ছিল জিয়াউর রহমান, তারা আসলে আদর্শ ধরে রাখতে পেরেছে কিনা। আর আরেকটা যে সজন ভাই বললেন যে তারেক রহমানের কথা যিনি বললেন, তারেক রহমানের সাথে হচ্ছে অবশ্যই একটা মিসকমিউনিকেশন হয়তোবা হচ্ছে দলটার, হয়তোবা এই দলের যে তৃণমূল পর্যায়ে যেসব নেতাকর্মীরা আছেন তাদের চিন্তাধারা একরকম, উপর মহলে যারা নেতাকর্মী তাদের চিন্তাধারা একরকম। সমস্যাটা কিন্তু হচ্ছে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেই, তারাই তাদের হচ্ছে নিজেদের আসলে দল ভারী করতে গিয়ে
মানে যে নিজেদের যে অ্যাকচুয়াল যে আদর্শটা মেনটেন করা উচিত ছিল সেই আদর্শটা ভুলে যাচ্ছে। আর আপনি যে বললেন যে জনগণের পালস, বাংলাদেশে রাজনীতি করেছে যত রাজনৈতিক দল আছে কেউই আসলে জনগণের পালস ঠিক মতন বুঝতে পারেনি। জনগণের পালস যদি ঠিক মতন বুঝতে পারতো তাহলে আসলে দেশের আজকে এই 2025-এ এসেও আমাদের দেশকে কোনো উন্নয়নশীল দেশ বলা লাগতো না, হয়তোবা সেটা আরো ভালো পর্যায়ে থাকতো। খুবই স্বাভাবিক। আমার দেশের সাধারণ জনগণ তো রাজনৈতিক তত্ত্ব বুঝবে না, তারা দেখবে আমি কম দামে খেতে পারছি কিনা, সঠিক চিকিৎসা পাচ্ছি কিনা, এটা আপনি রাজনৈতিক তত্ত্ব থেকে। কিছুদিন আগে আমরা সবাই রাজনৈতিক দলের বাইরে আমরা কিন্তু সাধারণ জনগণে ছিলাম, এবং এই সাধারণ জনগণ মিলেই কিন্তু ছাত্র জনতার এই অভ্যুত্থান হয়েছে। তাই আমি বলবো বোধহয় আমাদের জনগণকে রাজনৈতিক তত্ত্ব বুঝে না টাইপের একটু আন্ডারস্টিমেট আমাদের না করাটাই বেটার। সরি, আমি ওইটা বলিনি, মানে আমার রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক তত্ত্ব দেয়, আমার জনগণ ওই তত্ত্বে বিশ্বাসী না। আমার জনগণ বিশ্বাসী আমি কম দামে খেতে পারছি কিনা, আমার বাক স্বাধীনতা আছে কিনা, আমি সঠিক চিকিৎসা পাচ্ছি কিনা, আমি শান্তিতে আছি না। আপনাকে অনেক ধন্যবাদ হৃদয় সহজন, এবং আপনাকে অনেক ধন্যবাদ সাকিব হাসান আমাদের শোতে এসে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে আলোকিত করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ডেডলাইন 36 জুলাই, সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।